হিসেবের কিছু মারপ্যাচ ছিল, কিছু সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। সেই সমীকরণ মিলেই তারা এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল। কিভাবে উঠে গেল? গতবার যে এশিয়া কাপটা হয়েছিল বাংলাদেশের মাটিতে, সেইখানে আমরা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছি। সেই হিসেবে এইবার শেষ চারে ওঠাটাই তো একটা অর্জন, কিন্তু তার পাশাপাশি বড় একটা আফসোসও কিন্তু থেকে যাচ্ছে। সেই আফসোসই বাকি। দেখুন, শুরুতে সমীকরণ মেলানোর কথাটা বলি। বাংলাদেশের এইখানে প্রতিটা গ্রুপ থেকে তো দুটো করে দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ এবারে এশিয়া কাপে খেলছে বি গ্রুপে। সো বি গ্রুপের প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলাম 7 উইকেটে। পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে 7 উইকেটে, এবং এই ম্যাচটা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল জেতার না, শুধু বড় ব্যবধানে জেতার। নেগার সুলতানা জ্যোতির দল সেই বড় ব্যবধানে জিততে পেরেছে। তারা 114 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে মালয়েশিয়াকে। এখন হিসাবটা গিয়ে দাঁড়ালো যে 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে গিয়ে 4, 2টা ম্যাচে আমরা জয় পেয়েছি। মালয়েশিয়া তো হিসাব থেকে বাদ, তারা 3 ম্যাচে 0 পয়েন্ট, তারা বাদ পড়ে গিয়েছে। সেমিফাইনালে ওঠার রেসের অন্য দুটো দল হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা, যারা 2 ম্যাচে 2টো জয় পেয়েছে, থাইল্যান্ড যারা 2 ম্যাচে 1টা জয় পেয়ে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 2, আর শ্রীলঙ্কার হচ্ছে গিয়ে 4 পয়েন্ট। এখন আমি যখন এই ভিডিওটা করছি বাংলাদেশের ম্যাচ শেষে, তখন শ্রীলঙ্কা ও থাইল্যান্ড পরস্পরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা জেতে তাহলে তো শ্রীলঙ্কার 6 পয়েন্ট হয়ে গেল। শ্রীলঙ্কা 6 পয়েন্ট, বাংলাদেশের 4 পয়েন্ট, থাইল্যান্ডের 2 পয়েন্ট, ফলে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসেবে উঠে গেল। আর যদি ওই ম্যাচটাতে থাইল্যান্ড জেতে তাহলে কি হবে? তখন তো শ্রীলঙ্কারও 4 পয়েন্ট, বাংলাদেশেরও 4 পয়েন্ট, থাইল্যান্ডেরও সমান 4 পয়েন্ট হবে। নেট রান রেটে যেই দুইটা দল এগিয়ে থাকবে সেই দুইটা দলই তখন সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এখন বাংলাদেশ সেমিফাইনালে আসলে কোয়ালিফাই করে ফেললোটা কিভাবে, অফিসিয়াল সেটা হয়ে গেল কিভাবে? কারণ আপনি এখন হিসাব করে দেখেন যে এই শ্রীলঙ্কা থাইল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার নেট রান রেট হচ্ছে গিয়ে 4.243, অনেক বেশি। বাংলাদেশ এই বিশাল ব্যবধানে জয়ের পর আমরা নেট রান রেটটাকে তুলে এনেছি 1.971-এ, আর থাইল্যান্ডের নেট রান রেট হচ্ছে গিয়ে 0.098, তিনটেই প্লাস। এখন এই লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কা জিতলে তো কথাই নেই, যদি থাইল্যান্ড জেতে তাহলেই তো 3টা দলের পয়েন্ট সমান হবে, ওই নেট রান রেটের হিসাবটা আসবে। থাইল্যান্ড যদি অত বড় ব্যবধানে জেতে, যেই ব্যবধানে মানে থাইল্যান্ড জিতলে তো তাদের পয়েন্ট 3টা দলের পয়েন্ট সমান হলো, কিন্তু নেট রান রেটে বাংলাদেশকে এই 3 দলের মধ্যে আর 3 নম্বরে চলে যাওয়ার কোনো আশঙ্কাই নেই। কারণ থাইল্যান্ড যদি অত বড় ব্যবধানে না জিততে পারে তাহলে হচ্ছে গিয়ে নেট রান রেটে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বাংলাদেশই চলে যাবে, আর বাংলাদেশকে টপকে যাওয়ার মতো বড় ব্যবধানে যদি থাইল্যান্ড জিততে পারে শ্রীলঙ্কার বিপক্ষে, যেটা আসলে হবে না, যদি জিততে পারে, আমি কাগজে কলমে হিসাবটা বললাম, সেক্ষেত্রে নেট রান রেটে শ্রীলঙ্কাও বাংলাদেশের পেছনে চলে যাবে। সো বাংলাদেশ নো ম্যাটার হোয়াট, আমরা হচ্ছে গিয়ে নেট রান রেটে এইখানটাতে হচ্ছে গিয়ে টপ 2টা দলের মধ্যে অন্তত পক্ষে থেকে, যদি পয়েন্টের হিসাবে যদি নাও আসে, নেট রান রেট যদি ইকুয়েশন আসে, বাংলাদেশ সেমিফাইনালে খেলে ফেলবে। সেমিফাইনালটা আমাদের নিশ্চিত হয়ে গিয়েছে। এখন এই ম্যাচটাতে বাংলাদেশের যদি আপনি হিসাবটা ধরেন, বাংলাদেশের এই জয়টা প্রত্যাশিত, বড় ব্যবধানের জয়টাও আসলে প্রত্যাশিত। বাংলাদেশ জ্যোতির দল আগে ব্যাটিং করে 2 উইকেটে 191 রানে বিশাল বড় একটা স্কোর আমরা করেছি। টি-20তে বাংলাদেশের নারীদের এইটা দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় হাইয়েস্ট স্কোর। হাইয়েস্ট হচ্ছে গিয়ে 2019 সালে 255 করেছিলাম আমরা মালদ্বীপের বিপক্ষে। এখন এই 191 রানের স্কোরে শুরুতেই হচ্ছে গিয়ে মুর্শিদা খাতুন এবং দিলারা আক্তারের যে ওপেনিং পার্টনারশিপে 65 রান, সেটা গুরুত্বপূর্ণ, এবং সেইখানটাতে দিলারাই কিন্তু মূলত এগ্রেসরের ভূমিকাতে ছিলেন। তিনি 20 বলে 33 রানে একটা ইনিংস খেলে আউট হয়েছেন, আর তিনি আউট হওয়ার পরে মুর্শিদা খাতুনের সঙ্গে জুটে বেঁধেছেন হচ্ছে গিয়ে জ্যোতি, ক্যাপ্টেন জ্যোতি, এবং এই দুজনের পার্টনারশিপে কিন্তু আরো 89 রান যোগ হয়েছে। এখানে হচ্ছে গিয়ে মুর্শিদা তিনি 45 বলে 50 করেছেন, এবং 50 করার পরে যে 14টা বল তিনি ছিলেন, সেই 14 বলে তিনি আরো 30 রান যোগ করেছেন, ফলে 59 বলে 80 রান করে তিনি আউট হয়েছেন। 10টা 4 মেরেছেন, একটা ছক্কা তিনি ইনিংস মেরেছেন। তার ক্যারিয়ারে টি-20 ক্যারিয়ারের এটা হাইয়েস্ট স্কোর। ইনফ্যাক্ট তিনি হচ্ছে গিয়ে ইনিংসের শুরুর দিকে যখন তার রান হচ্ছে গিয়ে কত 14-15 রান, ওই সময় হচ্ছে গিয়ে তিনি একটা চান্স দিয়েছিলেন, তার একটা ক্যাচ ড্রপ করেছে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, এবং সেইটার মাসুলি আসলে অনেক বেশি করে দিতে হয়েছে মালয়েশিয়াকে। ইনফ্যাক্ট বাংলাদেশের ক্যাপ্টেন জ্যোতিও কিন্তু ওই 13 রানের সময় একটা লাইভ দিয়েছেন, স্ট্যাম্পিং চান্স দিয়েছিলেন, সেই চান্সটা কাজে লাগাতে পারেনি। জ্যোতিও শেষ পর্যন্ত তিনি 37 বলে 62 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন, এবং সেই ইনিংসেও যদি এটা দেখেন যে প্রথম তিনি 19 বলে 23 রান করেছিলেন, পরের 18 বলে তিনি হচ্ছে গিয়ে 39 রান করেছেন, শেষ 5 ওভারে বাংলাদেশ 65 রান যোগ করতে পেরেছে, ফলে কিন্তু স্কোরটা আমাদের ওই 200-র কাছাকাছি চলে যায়। এই স্কোর তাড়া করে জেতার মতো অবস্থায়
মালয়েশিয়া কখনো যেতেই পারেনি। ইনফ্যাক্ট শুরুতেই জাহানার আলম, যিনি হচ্ছে গিয়ে এই ম্যাচেই একাদশে এসেছেন টুর্নামেন্টে প্রথমবারের মতো, দীর্ঘদিন পর বাংলাদেশের জার্সিতে তিনি ম্যাচ খেলার সুযোগ পেলেন। শুরুতেই তিনি উইকেট পেয়েছেন, তারপর নিয়মিত বিরতিতে মালয়েশিয়ার উইকেট আমরা তুলে নিয়েছি এবং তাদের কতজন, 2 জন না 3 জন মানে ব্যাটার তারা ডাবল ফিগারে মাত্র যেতে পেরেছে। আর বাকি সবাই হচ্ছে গিয়ে ধুকতে শেষ পর্যন্ত 77 রানে তারা আটকে গেছে। 8 উইকেটে 20 ওভার শেষে বাংলাদেশ 114 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এখন এই জয়ের মাধ্যমে তো আমরা বললাম যে আমরা সেমিফাইনাল খেলাটা নিশ্চিত করে ফেলছি, কিন্তু আমাদের আসলে আক্ষেপের জায়গাটা কোথায়, হাহাকারের জায়গাটা কোথায়? দেখুন, গতবার এশিয়া কাপে বাংলাদেশ দেশের মাটিতে হয়েছিল এবং সেইখানে আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারিনি। সেই এশিয়া কাপের ফরম্যাটটা ছিল আলাদা, 7টা দল নিয়ে হয়েছিল, পয়েন্ট টেবিলে সবচেয়ে উপরে থাকা 4টা দল তারা সেমিফাইনাল খেলেছিল এবং ওই জায়গাটা থেকে বাংলাদেশ টপ 4 এর মধ্যে আমরা আসলে থাকতে পারিনি। এখন লাস্টে যে যতই ওই যে একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছিল ইউএইর বিপক্ষে, সেটাকে সামনে আনা হোক না কেন, টুর্নামেন্টে বাংলাদেশ বাজে খেলেছিল। সেই হিসেবে বাংলাদেশ এইবার সেমিফাইনালে কোয়ালিফাই করলো, সেই হিসাবে তো ভালো। কিন্তু আসলে আক্ষেপের জায়গাটা হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছি এবং সেই হেরে যাওয়ার কারণে সেমিফাইনালে বাংলাদেশকে এখন খেলতে হবে ভারতের বিপক্ষে। যেই ভারত এই ক্রিকেটে, নারীদের ক্রিকেটে, মেয়েদের ক্রিকেটে হচ্ছে কি একেবারে পরাশক্তি এই সাউথ এশিয়াতে। আপনি যদি হিসাব করে দেখেন এই এশিয়া কাপে, মেয়েদের এশিয়া কাপে এখন পর্যন্ত যে 8টা আসর হয়েছে, সেই 8টা আসরের মধ্যে প্রথম 4টা ওয়ানডে ফরম্যাটে হয়েছে, পরের 4টা টি20 ফরম্যাটে হয়েছে। এর আগের কথা আমি যদি বলি, সেই 8 আসরের মধ্যে 7বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত, বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 2018 সালে ফাইনালে ভারতের বিপক্ষে তারা জিতেছিল। এখন সেই ভারতকে সেমিফাইনালে পাওয়াটা তো এটা কোনো সুখবর না, এটা তো একটা আফসোসেরই ব্যাপার। প্রথম ম্যাচটা আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারতাম তাহলে সেমিফাইনালে ভারতকে অ্যাভয়েড করতে পারতাম। তুলনামূলক দুর্বল পাকিস্তানকে হয়তো সেই জায়গাটাতে আমরা হয়তো না, পাকিস্তানকে আমরা আসলে এখানটাতে পেতাম। গ্রুপ রানার্স আপ হিসাবেই আমরা যেহেতু সেমিফাইনালে উঠছি সেই হিসাব করে আমি বলছি, কারণ ওই ইকুয়েশন পাল্টে দিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ওইটা আমার মানে মনে হয় না। শ্রীলঙ্কার থাইল্যান্ডের ম্যাচের রেজাল্টের কথা বলছি। সো প্রথম ম্যাচটা হেরে যাওয়াটা নিগার সুলতানা জ্যোতির দলের জন্য আসলে একটা সেটব্যাক, যেই কারণে আমরা এখন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু হচ্ছে কি আমরা এশিয়া কাপের ফাইনালেও ভারতকে হারিয়েছি, সো আরো একবার কেন নয় ওই স্বপ্ন আমরা দেখতে পারবো। কাজটা কঠিন কিন্তু একেবারেই কি অসম্ভব জ্যোতিদের জন্য, মুর্শিদাদের জন্য? কি মনে হয় আপনার?